আচ্ছা, আমরা এখন দেখব যে আমাদের ফাংশন কলিংয়ের করসপন্ডিং কিভাবে একটা অ্যাক্টিভেশন ট্রি আঁকতে হয়। অ্যাক্টিভেশন ট্রিটা বেসিক্যালি কি, যে আমার কোন ফাংশনের পর কোন ফাংশনগুলা কল হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন আমার বেসিক্যালি একটা ট্রির মাধ্যমে রিপ্রেজেন্ট করা। ঠিক আছে, একটা অ্যাক্টিভেশন ট্রি কীভাবে আঁকতে হয় সেটা আমরা দেখব, এবং সাথে সাথে আমাদের স্ট্যাক মেমোরিতে কীভাবে জায়গাগুলো অ্যালোকেট হয় সেগুলোর সিমুলেশনটা দেখব। সো দেখেন, অ্যাক্টিভেশন রেকর্ড কী ছিল? অ্যাক্টিভেশন রেকর্ড ছিল একটা ফাংশন তার স্ট্যাক মেমোরিতে যেই ইনফরমেশনগুলো রাখে সবগুলো ইনফরমেশন মিলে ছিল হলো ওই ফাংশনের অ্যাক্টিভেশন রেকর্ড। আর অ্যাক্টিভেশন ট্রিটা কি, যে আমার যখন একটা প্রোগ্রামে অনেক রকম যখন ফাংশনগুলো কল হচ্ছে একটার পর আরেকটা, তখন আলটিমেটলি এই যে সিকোয়েন্সটা কোন ফাংশনের পর কী কল হচ্ছে, এই যে সিকোয়েন্সটা একটা আমরা ট্রির মাধ্যমে দেখাই, সেটাকে আমরা বলতেছি হলো অ্যাক্টিভেশন ট্রি। এবং অ্যাক্টিভেশন ট্রি যখন আমরা বিল্ড আপ করবো, সাথে সাথে আমরা এটাও দেখবো যে স্ট্যাক মেমোরিতে কীভাবে এই জায়গাগুলো নিচ্ছে। আচ্ছা, তো আমরা যদি একটু শুরু করি, আমাদের এখানে একটা কুইক সর্ট অ্যালগোরিদমের সিউডোকোড দেওয়া আছে। ঠিক আছে, আপনাদের যাদের কুইক সর্টটা মনে নাই তারা একটু কুইক সর্টের একটা দেখে আসেন, সিমুলেশনটা দেখে আসেন। যে আমি জাস্ট একটু বলি যে কুইক সর্ট অ্যালগোরিদমটা কি। এখানে হলো রিকার্সিভলি সর্ট করে। এখানে হলো পার্টিশন নামের একটা ফাংশন আছে, সেই পার্টিশনটা বেসিক্যালি কি করতো, যে কুইক সর্টের দেখেন প্রত্যেকটা ইটারেশনে সে একটা পিভট এলিমেন্ট চুজ করতো। ওই পিভট এলিমেন্টের সাপেক্ষে সে যেটা করতো, আমার বাকি অ্যারে এলিমেন্টগুলো সর্ট করতো। যে আমার পিভট এলিমেন্ট যদি এইখানে বসে, মানে আমার পিভট এলিমেন্টটা যদি এখানে হয়, তাহলে ওর লেফট সাইডে সবগুলো এলিমেন্ট হচ্ছে পিভট এলিমেন্টের থেকে ছোট, ওর রাইট সাইডে সবগুলো এলিমেন্ট হচ্ছে পিভট এলিমেন্ট থেকে বড়। এইভাবে সে আমাদের ওই জিনিসটা করতো, মানে এই অর্ডারে আমার রিঅ্যারেঞ্জটা করতো আর কি। মানে প্রত্যেকবার পিভটে একটা করে প্রত্যেকটা ইটারেশনে একটা করে পিভট এলিমেন্ট চুজ করতো। ওই পিভট এলিমেন্টের সাপেক্ষে আমার ওটা লেফট সাইডে রাখতে হচ্ছে পিভট এলিমেন্টের থেকে ছোট সব এলিমেন্টগুলো, আর রাইট সাইডে রাখতে হলো পিভট এলিমেন্ট থেকে বড় এলিমেন্টগুলো। তাহলে কি পিভট এলিমেন্টটা তার সর্টেড পজিশনে চলে আসতো, রাইট? তাহলে পার্টিশন ফাংশনটা ওই যে পিভট এলিমেন্টের ইন্ডেক্স, সেই ইন্ডেক্সটা আমাকে প্রত্যেক ইটারেশনে রিটার্ন করতো। তো এখানে আর কি ওইটাই বলা আছে, যে প্রত্যেক ইটারেশনে পিভট এলিমেন্টের যেটা ইন্ডেক্স হবে, অর্থাৎ আমার প্রত্যেকটা ইটারেশনে এইটার এই ইন্ডেক্সটা আমার রিটার্ন করতেছে হলো পার্টিশন ফাংশনটা। তো আপনাদের যাদের এই কুইকসর্ট অ্যালগরিদমটা মনে নেই, আমি একটু সাজেস্ট করবো যে ওটা একটা সিমুলেশন দেখে আসতে, যে পিভট এলিমেন্টটা কীভাবে আমার এই যে এক পোর্শন ছোট রাখে ওটার থেকে আরেক পোর্শন বড় রাখে, তাহলে আর কি আপনার এই অ্যালগরিদমটা বুঝতে সুবিধা হবে। সো আমি ডিরেক্টলি একটু সিমুলেশনে যাই, যে আমার যদি একটা এরকম একটা দিয়ে বলে, কোড দিয়ে বলে যে এইটার করসপন্ডিং অ্যাক্টিভেশন ট্রি দেখাইতে ফাংশন কলিংয়ে, তাহলে আমরা কিভাবে কি করব। তো দেখেন, আমাদের সবার প্রথমে কোন ফাংশনটা কল হবে? সবার প্রথমে কিন্তু আমাদের মেইন ফাংশনটা কল হবে। সো আমি বলেছিলাম যে যখন আমাদের কোনো একটা ফাংশন কল হয়, সবার প্রথমে কি করতে হয় আমাদের, যদি কোনো থাকে, প্যারামিটার থাকে, সেই প্যারামিটারগুলোকে স্টোর করতে হয়, রাইট? এবং আরও অনেক কিছু আমাদের স্টোর করতে হতো, যেমন প্যারামিটার স্টোর করতে হতো, কন্ট্রোল লিঙ্ক, তারপর রিটার্ন ভ্যালু, তারপর লোকাল ভেরিয়েবল, রাইট? সবগুলো জিনিস আমাদের স্টোর করতে হতো। তো আমরা এখানে স্ট্যাক মেমোরিতে সব কিছু দেখাবো না। স্ট্যাক মেমোরিতে আমরা শুধুমাত্র ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস দেখাবো, যে প্যারামিটার সেভিং এর জিনিসগুলো দেখাবো, অর্থাৎ একটা অ্যাক্টিভেশন রেকর্ডের মধ্যে যে প্যারামিটার সেভ করি সেটা দেখাবো। তারপর আমরা লোকাল ভেরিয়েবলটা দেখাবো। মানে এই দুটো জিনিস আমরা মেনলি এখানে দেখাবো, আর বাকি জিনিসগুলো আমরা এখানে মানে ফর দিস কেস যখন আমরা অ্যাক্টিভেশন ট্রি আঁকবো তখন আমরা ওগুলো আর দেখাবো না, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তো দেখেন, সবার আগে আমাদের মেইন ফাংশনটা কিন্তু কল হবে। সবার প্রথমে আমাদের যেটা কল হবে সেটা হচ্ছে মেইন ফাংশন। সো মেইন ফাংশনে এখানে দেখেন আমাদের কি কোনো প্যারামিটার আছে? কোনো প্যারামিটার নাই, তাহলে ডিরেক্টলি কিন্তু মেইন ফাংশনটা কল হবে। তাহলে আমাদের প্রথম ফাংশন হচ্ছে আমাদের মেইন ফাংশন। তো আমি এখানে মেইন লিখলাম। আচ্ছা, এরপরে মেইন ফাংশনটা যখন কল হইলো, এরপরে দেখেন আমাদের কি কল হবে, এরপর রিড অ্যারে ফাংশনটাকে কল করতে হবে। আচ্ছা, মেইন ফাংশনটা যখন কল হবে, বুঝতেই পারতেছেন যে আমার স্ট্যাক থেকে মেইন ফাংশন রিলেটেড আমার একটা অ্যাক্টিভেশন রেকর্ড তৈরি হবে, রাইট? মেইন ফাংশনটা যখন কল হবে, তাহলে আমাদের একদম প্রথমে দেখেন এই যে মেইন ফাংশনটার রিলেটেড আমার একটা অ্যাক্টিভেশন রেকর্ড তৈরি করা হয়েছে। যে এখানে মেইন ফাংশন রিলেটেড আমার অ্যাক্টিভেশন রেকর্ড তৈরি করা হয়েছে। দেখেন এইখানে হলো আপনার মেমোরির একটা স্নিপেট দেখানো হয়েছে, ঠিক আছে? এখানে যে আমার যে গ্লোবাল যে অ্যারেটা আছে, এটা কিন্তু আমার গ্লোবাল ডেটা সেগমেন্টে থাকবে,
অর্থাৎ আমাদের ডেটা সেগমেন্ট, এরপরে এর নিচে কিন্তু আবার কোড সেগমেন্টগুলো আছে, সো ওই পোর্শনগুলো কিন্তু দেখানো হয়নি, শুধুমাত্র আমাদের এখানে জাস্ট এই দুটো পোর্শন খালি দেখানো হয়েছে। সো এইটা হচ্ছে আমার মেইন ফাংশনের যে অ্যাক্টিভেশন রেকর্ড সেই জিনিসটা, আর নিচে হলো ওই যে আমাদের ডেটা পোর্শনের যে ইয়েটা থাকে, আমার যে গ্লোবাল ভেরিয়েবলগুলো থাকে সেই গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে এখানে এটা দেখানো হয়েছে। তো আমার প্রথমে যেটা হচ্ছে তাহলে কি, প্রথমে আমার মেইন ফাংশনটা কল হচ্ছে, তাহলে আমরা ট্রির রুট আকারে মেইনকে লিখলাম। আচ্ছা, এরপরে দেখেন আমাদের রিড অ্যারে কল হবে, রাইট? তো দেখেন রিড অ্যারেতে কি কোনো প্যারামিটার আছে? কোনো প্যারামিটার নাই, তাহলে ডিরেক্টলি আমার রিড অ্যারে ফাংশনটা কল হবে। তাহলে যখন রিড অ্যারে ফাংশনটা কল হইলো, তাহলে বুঝতে পারতেছেন এখানে আমাকে একটা অ্যাক্টিভেশন রেকর্ড স্ট্যাক মেমোরিতে আনতে হবে। তাহলে এই যে আমার স্ট্যাক মেমোরিটা আছে এর মধ্যে দেখেন আমার এই যে রিড অ্যারে ফাংশনটার জন্য আমার এখন একটা অ্যাক্টিভেশন রেকর্ড চলে আসছে। এই পুরোটা হচ্ছে রিড অ্যারে ফাংশনের জন্য একটা অ্যাক্টিভেশন রেকর্ড সেটা। তো অ্যাক্টিভেশন রেকর্ডে দেখেন আমাদের প্রথমে কি রাখতে হতো, প্যারামিটার রাখতে হতো, যেহেতু কোনো প্যারামিটার নাই তাহলে এখানে আমি কিছু লিখিনি। এরপরে আমরা দেখেন কি করব, ওখানে যাব, রিডারের মধ্যে যাব, এরপরে দেখবো যে কোনো লোকাল ভেরিয়েবলগুলো আছে কিনা। তো এখানে দেখেন একটা লোকাল ভেরিয়েবল আছে আই, সেজন্য দেখেন যেটা করছে এই আর এর যেটা অ্যাক্টিভেশন রেকর্ড সেটার মধ্যে আমার ইন্টিজার আইকে রাখছে, ঠিক আছে? সো এখানে আমাদের যেটা করতেছে, এখানে স্ট্যাক মেমোরিটা কিন্তু আপওয়ার্ড বাড়তেছে। সো আপনারা এইভাবেও এই দিকেও ইনক্রিজ করতে পারেন অথবা নিচের দিকেও ইনক্রিজ করতে পারেন, মানে যদি কোশ্চেনে কিছু বলা না থাকে। আর নর্মালি কনভেনশন হলো নিচের দিকে লেখা, বাট আপনাদের স্লাইডে যেহেতু উপরের দিকে এইভাবে করছে, কারণ স্ট্যাক তো নর্মালি মানে ডাউনওয়ার্ড আমাদের গ্রো হয়, রাইট? আপনাদের স্লাইডে যেহেতু এইভাবে দেখানো হয়েছে আমি আর কি এটাই ফলো করব। সো পরীক্ষায় মানে কিছু বলা যদি না থাকে আপনারা যে কোনো একটা ডিরেকশনে গ্রোটা দেখালেই হবে। তো তো যেটা বলতেছিলাম, দেখেন মেইনের পর আমার এখন যে রিড অ্যারেটা এখানে আর দিয়ে বুঝাইছে, আর এর যে অ্যাক্টিভেশন রেকর্ড সেটা দেখানো হয়েছে। তো অ্যাক্টিভেশন রেকর্ডের মধ্যে শুধুমাত্র আমার এখানে প্যারামিটার আর হইলো লোকাল ভেরিয়েবলগুলো দেখানো হবে। আপনারা দেখবেন যে সামনের ফাংশনগুলোতেও শুধুমাত্র প্যারামিটার আর লোকাল ভেরিয়েবলগুলো দেখানো হয়েছে, অন্য যে ফিল্ডগুলো আছে সেগুলো দেখানো হচ্ছে না ফর সিম্পলিসিটি। বাট অ্যাকচুয়ালি ইন রিয়েল কেসে কিন্তু সেগুলোও থাকবে, অর্থাৎ কন্ট্রোল লিঙ্ক সব কিছু কিন্তু থাকবে। বাট এখানে জাস্ট ফর সিম্পলিসিটি আপনাকে ওই খালি এই দুটো পোর্শন দেখানো হচ্ছে। তো রিড অ্যারে যে ফাংশনটা আছে এটা কোনো প্যারামিটার নাই, সেই জন্য দেখেন এখানে কোনো প্যারামিটার লেখা হয়নি। আর এখানে লোকাল ভেরিয়েবলটা কি, ইন্টিজার আই। এই যে রিড অ্যারের যে লোকাল ভেরিয়েবলটা সেটা হচ্ছে আমার ইন্টিজার আই, সেজন্য এখানে এটা লিখছি। আচ্ছা, এরপরে কি হবে দেখেন, আমি যদি আসি এরপরে এই যে এখানে ডট 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 দিয়ে জাস্ট বুঝাইছে এখানে কিছু অপারেশন হয়েছে, আর কোনো ফাংশন কল হয়নি। তা যখন কোনো ফাংশন কল হবে না তার মানে কি এই রিড অ্যারেটা কিন্তু শেষ, ঠিক আছে? তাহলে এরপর রিড অ্যারেটা যখন পড়া শেষ হলে এরপর আমার অ্যারোটা কোথায় যাবে, অর্থাৎ এরপরে সে কোথায় যাবে, সে হলো এই লাইনে যাবে। তাহলে এই লাইনে যখন সে যাবে তখন কিন্তু আমার এই রিড অ্যারে যে ফাংশনটা আমার স্ট্যাক মেমোরি থেকে জায়গা নিছিল তাকে এখন রিমুভ করতে হবে। তাহলে দেখেন এই যে আমার যে স্ট্যাক মেমোরি থেকে এইটুকু জায়গা নিছিল এই পোর্শনটা কিন্তু এখন আমার নাই, এই পোর্শনটা এখন আমার চলে গেল, ঠিক আছে? তার মানে রিড অ্যারে ওই পোর্শনটা এখন আমার চলে গেল, যেহেতু ওটা এক্সিকিউশনটা শেষ। বাট আমরা কিন্তু ইয়ার মধ্যে রেখে দিব, ট্রির মধ্যে রেখে দিব, বাট হলো আমাদের স্ট্যাক মেমোরিতে ওই সময় কিন্তু ওটা আর নাই, ঠিক আছে? স্ট্যাক মেমোরিতে এখন কিন্তু আবার ওই যে আমার উপরে টপের মধ্যে কিন্তু এখন আমার মেইন আছে, স্ট্যাকের টপ কিন্তু এখন আমার এই যে এইখানে স্ট্যাকের টপ কিন্তু আমার এই জায়গায় যে মেইন আছে। তাহলে এরপরে মেইন থেকে যদি আরও কোনো ফাংশন কল হয় টপের উপরে সেইটা পুশ হবে। আচ্ছা, তাহলে এরপরে দেখেন এরপরে A0 এখানে তো কোনো ফাংশন কল হয়নি, এখানেও কোনো ফাংশন কল হয়নি, তাহলে ফাংশন কলগুলো ছাড়া আমরা কিন্তু কোনো কিছু আর এখানে দেখাবো না। তাহলে এখানে যেহেতু কোনো ফাংশন কল হয়নি এই দুটো লাইনে, তো এগুলোর জন্য কোনো কিছু আসবে না আমাদের ট্রিতে। এরপরে দেখেন আরেকটা ফাংশন কল হয়েছে, সো এইটা এখন আমার ট্রিতে আনতে হবে। তাহলে কুইক সর্ট অফ 1,9, তাহলে কুইক সর্ট অফ 1, তাহলে আমি এখানে কিউ দিয়ে লিখলাম, তো কিউ অফ 1,9। তাহলে আমাদের ট্রির মধ্যে আমরা এইভাবে দেখাবো কিউ অফ 1,9। এখন স্ট্যাকের মধ্যে কি হবে, স্ট্যাকের মধ্যে দেখেন বুঝতে পারতেছেন যে আমার এখানে আগে কি হবে, এখানে প্যারামিটারগুলো কিন্তু আগে সেভ করতে হবে, যে এখানে 1 প্যারামিটার আর 9 প্যারামিটার এই দুটোকে সেভ করতে হবে। এরপরে কুইক সর্ট ফাংশনটাকে কল করতে হবে, অ্যান্ড এরপরে কী করতে হবে, কুইক সর্টের যেটা লোকাল ভেরিয়েবল আছে, এই যে এখানে কুইক সর্টের মধ্যে দেখেন একটা আই নামের লোকাল ভেরিয়েবল আছে, সেগুলোকে সেভ করতে হবে। তো আমরা যদি একটু দেখি যে দেখেন সবার আগে আমাকে ওই যে প্যারামিটারগুলো সেভ করছে, এটা ছিল আমার মেইনের ফ্রেম, আর এটা হলো আমার কুইক সর্ট যে ফাংশনটা আছে পুরাটার যে অ্যাক্টিভেশন রেকর্ড সেটা। তো দেখেন এখানে আগে কী করছে, এখানে হচ্ছে ওই প্যারামিটার দুটাকে আগে সেভ করছে এম আর এন। তাহলে এম এর ভ্যালু হচ্ছে 1 আর এন এর ভ্যালু হচ্ছে 9,
রাইট, এম এর ভ্যালু হচ্ছে 1 আর এন এর ভ্যালু হচ্ছে 9। আচ্ছা, এরপরে আমরা কুইকসর্ট এটাকে কল করছি, Q1,9 লিখছে, এটা জাস্ট রিপ্রেজেন্ট করার জন্য, আর কিছু না। এরপরে দেখেন আমার এই যে ইন্টিজার আই, এটা কার আই? এটা হচ্ছে কুইকসর্টের যে লোকাল ভেরিয়েবলটা ছিল, এই যে কুইকসর্টের যেটা লোকাল ভেরিয়েবলটা ছিল সেটা লিখছে। তাহলে আমার কুইকসর্টের যে অ্যাক্টিভেশন রেকর্ড, সেটা সিম্পলিফাইড ফর্ম হচ্ছে আমার এইটা। কুইকসর্ট রেকর্ডে আমার সিম্পলিফাইড ফর্ম হচ্ছে আমার এইটা। ঠিক আছে, তাহলে বুঝতে পারছি যে আমার তাহলে এখন ট্রির মধ্যে আমার এই অবস্থা, আর আমার স্ট্যাকের মধ্যে কারেন্টলি আমার এই অবস্থা। তাহলে এখন আমার স্ট্যাকের টপে কোন ফাংশনটা আছে দেখেন তো। স্ট্যাকের মধ্যে কিন্তু Q1,9টা আছে, এইটার অ্যাক্টিভেশন রেকর্ডটা আছে। তাহলে স্ট্যাকের টপ হচ্ছে এখন আমার এইখানে, এবং স্ট্যাকের টপে হচ্ছে Q1,9। এবং এটা কিন্তু দেখবেন যে আমার আমি যদি একটু আরেকটু স্পেসিফিকভাবে বলি, আমার যে এসপি পয়েন্টারটা আছে, এসপি পয়েন্টারটা এখন কোথায় পয়েন্ট করে থাকবে? এই যে এইখানে কারেন্টলি যেই ফাংশনটা এক্সিকিউট হচ্ছে সেইটার যে লোকাল ডাটাটা শুরু হয়েছে সেখানে। তাহলে কারেন্টলি Q1,9টা এক্সিকিউট হচ্ছে, সেটার লোকাল ডাটাটা আছে হলো ইন্টিজার আইতে, তাহলে এসপি পয়েন্টারটা কিন্তু এইখানে পয়েন্ট করে থাকবে। ঠিক আছে, এটা জাস্ট আর ক্লিয়ার করার জন্য আমি বললাম। তো এখন দেখেন, তাহলে আমরা কুইকসর্ট 1,9-এ যাই, মানে কুইকসর্ট ফাংশনের কাছে যাই। কুইকসর্ট ফাংশনে দেখি কী হয়। কুইকসর্ট ফাংশনে দেখেন, এই যে এইটার জন্য তো আমি মেমোরি অ্যালোকেট করছি, এরপরে হলো আমার এইটা চেক হবে। তো আমাদের প্যারামিটারগুলো কী ছিল, আপনারা চাইলে এখানে প্যারামিটারগুলো লিখতে পারেন যে এম এর ভ্যালু কত আর এন এর ভ্যালু কত। যেমন এখানে এম এর ভ্যালু ছিল 1 আর এন এর ভ্যালু ছিল হলো 9। তাহলে এম এর ভ্যালু ছিল হলো 1 আর এন এর ভ্যালু ছিল হলো 9। তাহলে দেখেন এই কন্ডিশনটা কিন্তু ট্রু, 9 ইজ গ্রেটার দেন 1। তাহলে যেটা হবে, পার্টিশন ফাংশনটা এখন কল করতে হবে। তাহলে পার্টিশন ফাংশনটা যখন কল হবে, এটা কিন্তু কোথা থেকে কল হচ্ছে? কুইকসর্ট অফ 1,9 থেকে কল হচ্ছে। তাহলে আমাদের যেটা করতে হবে, কুইকসর্টের একটা চাইল্ড আকারে পার্টিশন ফাংশনটাকে এখন কল করতে হবে, পার্টিশন m,n, তাহলে 1,9 পার্টিশনও 1,9 দিয়ে কল হবে। আচ্ছা, পার্টিশন ফাংশনটা এখন যখন শেষ হবে, এর এক্সিকিউশনটা শেষ হবে, তো পার্টিশন ফাংশনটা একটা ভ্যালু রিটার্ন করবে। সো বইয়ে এই যে ভ্যালুটা যেটা আসছে, মানে বইয়ের যে সিমুলেশনে যে ভ্যালুটা আসছে, আই এর ভ্যালু বা পিভট ইন্ডেক্সের যে ভ্যালু, সেটা হচ্ছে 4। ঠিক আছে, এখানে যে আই এর যে ভ্যালুটা আসছে সেটা আসছিল হচ্ছে 4। সো আপনাদের যখন কোশ্চেনে দেওয়া থাকবে তখন কিন্তু একদম ডিরেক্ট এখানে ইমপ্লিমেন্টেশনগুলো লেখা থাকবে। সো আপনারা ওরকম ইমপ্লিমেন্টেশন দেখে ওই ভ্যালুটা ক্যালকুলেট করবেন যে কত আসে, দেন হলো ওই ভ্যালুগুলো বসাবেন। এইটাই তো দেওয়া হবে এরকম না, বাট ওই যে যদি কোনো ফাংশনগুলো আসে আপনারা ডিরেক্ট ভ্যালু ক্যালকুলেট করতে পারবেন, এইভাবে কোনো কিছু দেওয়া হবে না আর কি। সো এখানে বইয়ে যে ভ্যালুটা আসে সেটা হলো 4। তাহলে দেখেন এরপরে কোন ফাংশনটা কল হবে, এরপরে এই যে কুইকসর্ট অফ m,i-1। তাহলে m এর ভ্যালু কত? এম এর ভ্যালু হচ্ছে 1 আর i-1 এর ভ্যালু হচ্ছে 3। তাহলে এরপর যেটা হবে, কুইকসর্ট অফ 1,3-তে আমার কল হবে। ঠিক আছে, আর দেখেন এর পরের লাইনে আবার কোথায় কল হবে? পরের লাইনে কিন্তু এখানে যদি i এর ভ্যালু হয় 4, তাহলে পরের বার আবার কুইকসর্ট অফ কততে কল হবে? কুইকসর্ট অফ 5,9-এ কল হবে, রাইট? কুইকসর্ট অফ 5,9-এ কল হবে। সো আপনারা আপনাদের সুবিধার্থে যেটা করতে পারেন, আপনারা একবারই লিখে ফেলতে পারেন যে ওখান থেকে কী কী ফাংশন কল হচ্ছে। ঠিক আছে, স্ট্যাকের সিমুলেশনটা পরে জাস্ট লেখার জন্য আপনাদের সুবিধার জন্য এই কাজটা করতে পারেন যে এইখানে যখনই আমরা যখনই আমরা একটা ফাংশন লিখবো এই যে Q1,9, তখনই আমরা আর কি ফাংশন কল হচ্ছে সেগুলো একবারে লিখে ফেলবো। তাহলে পরবর্তীতে দেখবেন যে আমার মানে কনফিউশনটা একটু কম আসবে। ঠিক আছে, আপনি যদি না লেখে যে একবার করে সিমুলেট করে লেখেন, তখন দেখবেন যে একটু ভুল হওয়ার চান্স আছে। সেজন্য আমি যেটা বলবো, অ্যাক্টিভেশন ট্রি আঁকার সময় একবারই ইয়াগুলো লিখে ফেলতে, যে আপনি যদি একবারই কি এখান থেকে ব্রাঞ্চে যাওয়া যায় সেটা যদি লিখে ফেলেন, পরবর্তী দেখবেন কনফিউশনটা কম আসবে। সো আমি যেটা বললাম যে এখানে প্রথমবার কল হয়েছিল কি Q1,9-এর উপর। সো ওইখান থেকে প্রথমবার যে কল হয়েছিল পার্টিশন ফাংশনটার উপর কল হয়েছিল। সো পার্টিশন ফাংশনের উপর যখন কল হয়েছিল তখন পার্টিশনের করসপন্ডিং অ্যাক্টিভেশন রেকর্ড আসছিল Q1,9-এর উপর। এরপর পার্টিশন ফাংশনটা যখন শেষ হবে তখন সে কী করবে? আবার কিউ এর কাছে রিটার্ন করবে, রাইট? এই যে এই কিউ এর কাছে আবার রিটার্ন করবে, অর্থাৎ তার পরের লাইনে যাবে। পার্টিশন ফাংশন যখন শেষ তখন সে তার পরের লাইনে যাবে, এই যে তার পরের যে লাইনটা সেখানে যাবে। তার মানে তার পরের লাইন মানে কে? ওই কুইকসর্ট ফাংশনটা আবার নিজেকে কল করছে, অর্থাৎ Q1,3-তে সে এখন আবার আসলো, Q1,3-তে সে আসলো।
তাহলে পার্টিশন ফাংশন যখন শেষ এই রেকর্ডটা চলে যাবে। তাহলে এখন দেখেন Q1,9টা টপে আছে, দেন এইখান থেকে আমার হলো এই যে এই ফাংশনটা এখন আবার কল হবে, তাহলে Q1,3তে সে এখন আবার কল হইলো। তাহলে দেখেন এইখানে যেই অ্যাক্টিভেশন রেকর্ডটা আসছে সেটা কিন্তু Q1,3 জন্য যে অ্যাক্টিভেশন রেকর্ড সেটা আসছে, ঠিক আছে। তাহলে শুরুতে দেখেন ওই যে আবার সিমিলারলি আমার প্যারামিটারগুলোকে স্টোর করছে, এরপর হচ্ছে যদি কোনো লোকাল ভেরিয়েবল থাকে সেটাকে স্টোর করছে। তাহলে কিউ এর একটা লোকাল ভেরিয়েবল ছিল আই, যেখানে মার্ক করে দেওয়া আছে, সেই আইটা লোকাল ভেরিয়েবল, তো ওই জিনিসটা আমার চলে আসছে। আচ্ছা, এরপরে দেখেন Q5,9 কিন্তু এখনও আসে নাই, আমি জাস্ট আমার সুবিধার্থে আমি আগে লিখে রাখছি, এটা কিন্তু এখনও আমার স্ট্যাকের কাছে আসে নাই, রাইট। আমাকে এখন Q1,3 এটা এখন স্ট্যাকের টপে আছে, এই যে Q1,3 এটা স্ট্যাকের টপে আছে, একে এখন আমাকে এক্সিকিউশনটাকে শেষ করতে হবে। তারপরে হলো Q5,9 এর কাছে পরে, এইটা শেষ হওয়ার পর এরপর আমরা Q5,9 এর কাছে যাব। সো ওইটা নিয়ে যেন কাজ শুরু না করেন, আগে হলে আপনাকে Q1,3কে এখন আগে শেষ করতে হবে। তাহলে Q1,3 কাছে যদি যাই, দেখেন আমার এখন এম এর ভ্যালু কত, এম এর ভ্যালু হচ্ছে 1 আর এন এর ভ্যালু হচ্ছে 3। তো এগেইন আমরা আসলাম, আসার পর এখানে দেখতেছি যে এন কি এম এর থেকে বড়, হ্যাঁ 3 গ্রেটার দেন 1, তাহলে আমার দেখেন তাহলে আমার আবার 3টা ফাংশন কল হবে। সো আপনি আপনার কনভিনিয়েন্সের জন্য 3টা ফাংশন একবারে লিখে রাখতে পারেন, যে আমার এখানে পি অফ কত হবে, পি অফ 1,3 হবে, পি অফ 1,3 হবে, এরপরে আবার কত হবে, কিউ অফ কত হবে, কিউ অফ 1,i-1। আচ্ছা, বইয়ে এখানে আই এর যে ভ্যালু আসছিল সেটা আসছিল হলো 1, ঠিক আছে। বইয়ের যে সিমুলেশন সেখানে আই এর ভ্যালু আসছিল 1, তাহলে বুঝতে পারতেছেন যে এখানে কত হবে, কিউ অফ এম এর ভ্যালু ছিল 1, তাহলে এখানে 1, আর আই এর ভ্যালু হচ্ছে i-1 মানে কত, 0, তাহলে কিউ অফ 1,0। আমি কিন্তু একবারেই 3টা লিখে রাখতেছি, বাট এইভাবে কিন্তু এক্সিকিউশনটা হবে না, আমি বারবার 1 করতেছি। এক্সিকিউশনটা যেভাবে হবে সেটা আমরা ট্রিতে ট্রাভার্স করে করে দেখব। আচ্ছা, তাহলে Q1,0, এরপরে দেখেন আমরা আরেকটা যেহেতু কল হয়েছে, তাহলে আমরা এইটা একবারে লিখে রাখি, এখানে কত 2 আসবে, আর এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 3, তাহলে আমি এইভাবে লিখলাম যে এখানে 2,3। তো এখন আমাদের এক্সিকিউশনটা দেখেন যে আমাদের সবার আগে Q1,3তে ছিলাম, এইখান থেকে আমরা আসবো হচ্ছে P1,3, রাইট। পার্টিশনটা যেখানে আসে, তাহলে পার্টিশনের 1,3তে যখন আসবো, এখানে যেহেতু 2টা প্যারামিটার আছে, তাহলে আগে প্যারামিটারকে আমরা স্টোর করব, এরপরে হলো পার্টিশনে যদি কোনো লোকাল ভেরিয়েবল থাকে। সো এখানে দেখেন পার্টিশন ফাংশনে কোনো লোকাল ভেরিয়েবল স্পেসিফাই করা নাই, সেজন্য আমরা কোনো লোকাল ভেরিয়েবল লিখবো না, এখানে একটা কমেন্ট আকারে যা সেগুলো লেখা হয়েছে। সো আপনারা যদি দেখেন এই যে পার্টিশনের প্যারামিটারগুলোকে রাখা হয়েছে এখানে, পার্টিশনের প্যারামিটারগুলোকে এখানে রাখা হয়েছে এই জায়গায়, আর এরপরে পার্টিশন ফাংশনটাকে আমরা কল করে দিছি। তো এটা হলো পার্টিশনের অ্যাক্টিভেশন রেকর্ড। আচ্ছা, এরপরে পার্টিশনটা যখন শেষ হবে তখন পার্টিশনটা চলে গেল, রাইট। এখন স্ট্যাকের টপে কে আছে, স্ট্যাকের টপে কিন্তু Q1,3টাই আছে। সো যেটা হচ্ছে, তাহলে দেখেন পার্টিশনটা যখন শেষ হইলো, পার্টিশনটা এক্সিকিউশন শেষ করলো, সে কিন্তু আবার এখন এই যে এখানে আসলো, রাইট। মানে আমার ইয়ার কাছে আসলো, আমার প্যারেন্ট যে ফাংশনটা বা কলার ফাংশনটার কাছে আসলো। এখন কলার ফাংশনটা কি, তার পরের লাইনে যাবে, পার্টিশন ফাংশনটা পরের লাইনে যাবে, অর্থাৎ এখন আমার সে এই লাইনে আসবে, এই লাইনে আসবে, এই লাইনে আসে সে এই কুইক সর্ট অফ m,i-1কে কল করবে। তো যেটাকে কল করবে সেটা আমরা আগেই লিখে রাখছি, এই যে Q1,0তে লিখে রাখছি, সেজন্য আমাদের এখন কোনো কিছু এইখানে করতে হবে না, এই ট্রিতে কোনো কিছু এখন করতে হবে না। Q1,0 আমরা অলরেডি লিখে রাখছি, সো এখানে কিছু করতে হবে না। বাট আমাদের স্ট্যাকের মধ্যে কি করতে হবে, স্ট্যাকের মধ্যে কিন্তু এই যে Q1,0 এটাকে আনতে হবে, অর্থাৎ এইটার জন্য যে আমার অ্যাক্টিভেশন রেকর্ড সেই জিনিসটাকে আমরা আনতে হবে। তাহলে বুঝতে পারছেন শুরুতে আমরা 2টা প্যারামিটারকে স্টোর করছি, এরপরে আমাদের ওই যে লোকাল ভেরিয়েবল সেটা এখানে স্টোর করা আছে, ঠিক আছে। আচ্ছা, দেন এবার যদি আমরা একটু আসি Q1,0 যেহেতু এখন কল হবে, তখন এখন আমার কী করতে হবে, Q1,0কে নিয়ে কাজ করতে হবে। সো যতক্ষণ না পর্যন্ত আমি এটা নিয়ে কাজ করা শেষ করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি আর এই Q2,3কে নিয়ে কাজ করতে পারবো না। সো ওটাকে আমরা জাস্ট আমাদের সুবিধার্থে লিখে রাখছি, বাট আমরা কিন্তু ওটাকে এখন কাজ করতে পারবো না, আমাদের Q1,0কে শেষ করতে হবে আগে। সো Q1,0 দেখি, Q1,0 মানে কি, মানে হচ্ছে আমার এখন কুইক শর্টের এম এর ভ্যালু হচ্ছে 1 আর এন এর ভ্যালু হচ্ছে 0,
আচ্ছা, যদি এখানে দেখেন এটা যদি 1 আর 0 হয় তাহলে এই পোর্শনটা কিন্তু ফলস। এখানে n এর ভ্যালু তো m এর থেকে ছোট, রাইট? তাহলে এটা ফলস। তাহলে কি এই কুইকসর্টটা কিন্তু এখান থেকে অটোমেটিক রিটার্ন করে যাবে, অর্থাৎ কোনো আর এখানে রিকার্সিভ কলগুলো কিন্তু আর আসবে না। তাহলে বুঝতেই পারতেছেন যে এখানে Q1,0 এর এক্সিকিউশনটা কিন্তু এখানেই শেষ, এখান থেকে আর কোনো ব্রাঞ্চ আসবে না, যেহেতু এটা এক্সিকিউশনটা এখানেই শেষ। আচ্ছা, এরপরে সে কি করবে? এরপরে আমার দেখেন Q1,0টার যখন এক্সিকিউশনটা শেষ, ওটার ফ্রেমটা আমার চলে যাবে, অ্যাক্টিভেশন রেকর্ডটা চলে যাবে। তাহলে দেখেন আবার কোথায় আমরা একটু ব্যাক করলাম, আমরা কিন্তু স্ট্যাকের টপ অর্থাৎ Q1,3তে এখন আমরা আসি। স্ট্যাকের যে টপ Q1,3 যে অ্যাক্টিভেশন রেকর্ড সেখানে আমরা আসি, অর্থাৎ আমরা এখন এইখান থেকে ব্যাক করে আবার কোথায় আসছি? Q1,3তে আসছি। দেন এখন আমাদের কি হবে? যে Q1,3 যেখানে ছিল আগে তার পরের লাইনে যাবে, রাইট? তার পরের লাইন তাহলে কোনটা হবে? Q1,3 যে পরের লাইন সেটা হইলো আমার কিন্তু হলো এই লাইনটা। আপনার যদি মনে থাকে যে Q1,3 নিয়ে আমি যখন কাজ শুরু করছিলাম, প্রথমে পার্টিশন ফাংশনটা কল হয়েছে, এরপরে হলো আমার যে কুইক সর্ট অর্থাৎ সেকেন্ড ব্রাঞ্চটা কল হয়েছিল, এখন আমরা হলো থার্ড ব্রাঞ্চে কিন্তু আসি। সো আগে লিখে রাখার সুবিধা এটাই যে আপনাকে আলাদা করে ট্র্যাক রাখা লাগবে না যে এখন আই এর ভ্যালু কত। ইয়াটা আপনারা যখন শুরুতেই একবারে যখন লিখে ফেলছেন তখন কিন্তু এটা একবারই লিখে ফেলছেন, আপনাদের মানে আর এই জিনিসটা আলাদা করে ট্র্যাক রাখা লাগলো না। তো এইটাই হলো কনভিনিয়েন্স আগে লিখে রাখার, ঠিক আছে? সো দেখেন আমাদের এখানে তাহলে কি Q2,3টা এখন কল হবে। তো আমরা এখানে ওটা লিখে রাখছি, যেহেতু কল হবে তাহলে কি স্ট্যাকের মধ্যে আমার Q2,3 জন্য যে ইয়াটা সেটা আসবে। তাহলে এখানে দেখেন ওই জিনিসটাই আসছে। আচ্ছা, এরপরে কি হবে? এখন আমাকে Q2,3কে নিয়ে এখন কাজ করতে হবে, অর্থাৎ এইটাকে এখন এক্সিকিউশনটা দেখতে হবে যে এইখান থেকে আবার কোনো ব্রাঞ্চ আসে কিনা। তো আমরা আবার যাই Q2,3তে যাই। দেখেন m এর ভ্যালু 2, n এর ভ্যালু হচ্ছে 3। যদি এখন আসি তাহলে দেখেন এগেইন n তো m এর থেকে বড়, n হচ্ছে আমার m এর থেকে বড়, তাহলে আমার এই যে এই লাইনগুলো এখন আমার আবার এক্সিকিউট হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আসবে কত? পার্টিশন m, n। তাহলে পার্টিশন m, n, তাহলে এটা কোথা থেকে আসবে? যে এইখান থেকে আসবে, এখান থেকে আসবে পার্টিশন m, n। তাহলে যখন পার্টিশন m, n আসবে তাহলে বুঝতে পারতেছেন যে এটার উপরে পার্টিশনের আমার একটা রেকর্ড আসবে। এই যে পার্টিশনের যে রেকর্ড সেটা আসলো, আগে প্যারামিটারগুলো আসলো, এরপর পার্টিশন ফাংশনটার ইয়া আসলো, মানে কল হয়েছে আর কি, ওটা বুঝাইছে। আচ্ছা, এরপর পার্টিশন ফাংশন যখন শেষ হবে তখন কি হবে? এই বুঝতে পারতেছেন এটা আমার ইয়া থেকে চলে যাবে। সো ওইটা করার আগে আমি যেটা করবো যে আবার ওই সেম জিনিসটা অ্যাপ্লাই করবো, যে আমরা একবারে কী ফাংশন কল হচ্ছে সেটা ট্রিতে লিখে রাখবো। তো পার্টিশনটা তো আমরা মাত্র লিখলাম, সাথে সাথে এখন আমরা বাকিগুলোও লিখবো। আচ্ছা, বাকিগুলো যদি লিখি, এখানে আমাকে আই এর ভ্যালুটা জানা লাগবে। তো বইয়ে আমি যদি দেখি আই এর ভ্যালুটা কত ধরছে, বইয়ের ক্ষেত্রে আই এর ভ্যালুটা আসছে হচ্ছে 2। এই কেসে আই এর ভ্যালুটা আসছে হলো 2, ঠিক আছে? এখানে আই এর ভ্যালুটা বইয়ের সিমুলেশন আসছে হচ্ছে 2। তাহলে এখানে যদি আই এর ভ্যালু যদি 2 আসে তাহলে পরের বার কুইক সর্ট অফ কত হবে? 2,1 হবে, ঠিক আছে? কুইক সর্ট অফ 2,1 হবে। তাহলে এখানে আমি একবারে লিখে রাখি কুইক সর্ট অফ 2,1, আর সাথে সাথে আমি আরেকটা ইয়াও এখানে লিখে রাখি, সেটা হচ্ছে কুইক সর্ট অফ i+1 মানে হচ্ছে 3,3, n এর ভ্যালু হচ্ছে 3, তাহলে i এর ভ্যালু হচ্ছে, তাহলে কুইক সর্ট অফ 3,3, ঠিক আছে? তাহলে ট্রিটা আমি আগে লিখে রাখলাম, এখন হলো আমি জাস্ট সিমুলেট করি যে পার্টিশন ইয়াটা যখন শেষ হবে, এক্সিকিউশন শেষ হবে, সে আবার কুইক সর্ট অফ 2,3 কাছে আসবে। দেন কুইক সর্ট অফ 2,3 যে পরের লাইনটা ছিল হলো আমার এই যে এই কুইক সর্টটা, এইটা কল হবে। এখন এইখানে m এর ভ্যালু হচ্ছে 2 আর i এর ভ্যালু কত বলছিলাম? i এর ভ্যালু ছিল হচ্ছে আমার 2, তাহলে i-1 হচ্ছে আমার 1, তাহলে কুইক সর্ট অফ 2,1 কিন্তু এখন আমার কল হবে। তাহলে যেটা হচ্ছে যে পার্টিশনটা চলে গেল, যে পার্টিশন পোর্শনটা চলে গেল, এখন আমার কুইক সর্ট অফ 2,3টা টপে আছে। কুইক সর্ট অফ 2,3 অর্থাৎ প্যারেন্টের কাছে যখন সে চলে গেল তখন কুইক সর্ট অফ 2,3টা এখন টপে আছে। এরপরে কোথায় আসবে? এরপরে কুইক সর্ট অফ 2,1টা এখন আমার আসবে। সেজন্য যেটা হবে কুইক সর্ট অফ 2,1টা দেখেন আমার উপরে চলে আসছে, কুইক সর্ট অফ 2,1টা আমার এখন উপরে চলে আসছে অ্যাক্টিভেশন রেকর্ডে। এখন আমরা কি করব? কুইক সর্ট অফ 2,1 থেকে আবার ব্রাঞ্চ আসে কিনা সেটা আমরা দেখব। তো এখন যদি আমরা আসি কুইক সর্ট অফ 2,1, রাইট? তাহলে এইখানে m এর ভ্যালু 2, n এর ভ্যালু 1। তো দেখেন এবার কিন্তু এইটা ফলস,
তাহলে কুইকসর্ট অফ 2,1 এর এক্সিকিউশন কিন্তু এখানেই শেষ, এই ইফের মধ্যে সে আর ঢুকবে না, সো এখান থেকে আর কোনো ব্রাঞ্চ আসবে না। সো কুইকসর্ট অফ 2,1টা শেষ হওয়ার ফলে কি হবে, আমার স্ট্যাকের টপে কুইকসর্ট অফ 2,3টা এখন চলে যাবে। তাহলে কুইকসর্ট অফ 2,1 এর এই যে রেকর্ডটা এখন মুছে যাবে, দেখেন কুইকসর্ট অফ 2,3টা এখন স্ট্যাকের টপে আসে। এরপর কি হবে, এরপরে আমার কুইকসর্ট অফ 2,3 যেটা পরের লাইন সেইটা কল হবে। তো ওইটা আমি অলরেডি আগে লিখে রাখছি, কুইকসর্ট অফ 3,3, অর্থাৎ এই যে এই লাইনটা এখন কল হবে। তাহলে এটা হলো কুইকসর্ট অফ 3,3। তাহলে কুইকসর্ট অফ 3,3 যখন কল হবে, আমাকে এখন এই ফাংশনটা নিয়ে কাজ করতে হবে। তাহলে এই ফাংশনটাকে নিয়ে আমরা যখন কাজ করব, এখন এই ফাংশনটার ভিতরে যাই। এবার m এর ভ্যালুও 3, n এর ভ্যালুও 3, দুইটা ভ্যালু 3। তাহলে এখন আমরা কি করব, দেখতেছি এখানেও কিন্তু ইফের ইয়াটা ফলস, আমার কন্ডিশনটা ফলস। তাহলে এবারও কিন্তু আমার এই ফাংশনটা এখানেই এক্সিকিউশনটা শেষ, আর কোনো কিছু ব্রাঞ্চ আসবে না এখান থেকে। তাহলে যখন এই ফাংশনটা এক্সিকিউশনটা শেষ, তখন সে কী করবে, যে Q2,3 কাছে ব্যাক করবে, রাইট? Q2,3 কাছে ব্যাক করবে। তার মানে কি হচ্ছে, Q33 যে অ্যাক্টিভেশন রেকর্ড, এই যে Q3,3 যেটা অ্যাক্টিভেশন রেকর্ড, সেটা তো এই আমার প্রথমে আসার পর এটা আমার চলে গেল মেমরি থেকে, এক্সিকিউশনটা শেষ। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, যখন Q3,3টা শেষ, এরপর Q2,3 কাছে সে তো ব্যাক করে গেল। এখন Q2,3 এরপর তো আর কি কোনো লাইন আছে? এই ইফের পর দেখেন তো আর তো কি কোনো লাইন আছে? আর কিন্তু কোনো লাইন নাই, বা আর কোনো ফাংশন কল হয়নি। যেটা মেইন কথা হলো, আর এরপরে আর কোনো ফাংশন কল হয়নি। তাহলে Q2,3ও কিন্তু এবার এক্সিকিউশন শেষ। অর্থাৎ আমি যেটা বলতে যাচ্ছি, Q2,3 রেকর্ডও কিন্তু এখন আমার মেমরি থেকে চলে যাবে, এই রেকর্ডটাও এখন আমার মেমরি থেকে চলে যাবে। সো এখান থেকে আমরা এখন কোথায় ব্যাক করব? এখান থেকে আমরা এখানে ব্যাক করব। এই জিনিসটা কিন্তু অনেকটা আমরা প্রি অর্ডার ট্রাভার্সাল করতেছি, অর্থাৎ কোথায় কোথায় আমার মেমরিটা করছে, মানে আমরা কীভাবে ফাংশনগুলো কল হচ্ছে। যদি দেখবেন যে আমাদের এটা কিন্তু প্রি অর্ডার ট্রাভার্সাল, যে মেইন থেকে আমরা শুরু করছি, মেইন থেকে কল হয়েছে কোথায় আরে, দেন এইখানে কল হয়েছে, দেন এখান থেকে এইখানে কল হয়েছে, এরপরে কোথায় কল হয়েছে, এরপরে আমাদের এইখানে কল হয়েছে, দেন এখান থেকে এইটা কল হয়েছে, এরপরে এইটা কল হয়েছে, এরপরে এইটা কল হয়েছে, এটা কল হয়েছে, অ্যান্ড দেন এরপরে আমরা কি করতেছি, এরপর আমরা আবার ব্যাক করে একটা করে উপরে চলে যাচ্ছি, রাইট? রিকার্সিভলি এখন আমরা আবার এই ব্রাঞ্চটাকে এখন আমরা কল করব, অর্থাৎ আপনাদের যে প্রি অর্ডার ট্রাভার্সাল যেটা ছিল, একটা গ্রাফকে প্রি অর্ডার ট্রাভার্সালে ট্রাভার্স করা বা একটা ট্রিকে, সেইটা কিন্তু আমরা ফলো করতেছি আলটিমেটলি। আচ্ছা, তো আমি একটু যাই। আমি যেটা বলতেছিলাম যে Q3,3 যখন এক্সিকিউশনটা শেষ, তখন সে তো Q2,3তে ব্যাক করলো। এখন Q2,3ও কিন্তু আর কোনো লাইন নাই, এটার পরে কিন্তু আর কোনো লাইন নেই। তাহলে বুঝতে পারতেছেন যে Q2,3ও কিন্তু এক্সিকিউশন শেষ। তাহলে Q2,3ও অ্যাক্টিভেশন রেকর্ডটা চলে যাবে মেমরি থেকে। এখন দেখেন আছে অ্যাক্টিভেশন রেকর্ডটা কে আছে, Q1,3 আছে। তো Q1,3ও কিন্তু আর কোনো ব্রাঞ্চ নাই, রাইট? ট্রাভার্স করার মতো আর কি কোনো ব্রাঞ্চ আছে? আর কিন্তু কোনো ব্রাঞ্চ নাই। তাহলে বুঝতে পারতেছেন যে Q1,3ও কিন্তু আপনার মেমরি থেকে চলে যাবে এবার। তো এইটাও দেখেন একটা সুবিধা, যে আমরা যদি আগে থেকে সবগুলা চাইল্ড লিখে রাখি, তখন আমাকে আলাদা আলাদা করে লাইন ধরে ধরে ট্র্যাক করা লাগবে না, যে আর কোনো চাইল্ড বাকি আছে কিনা বা আর কোনো ফাংশন কল হচ্ছে কিনা। সো আপনারা যদি শুরুতেই এই যেখানে আছে সেখান থেকে সবগুলো ফাংশন কলকে একবার লিখে রাখেন, তো তারপরে হলো আপনাদেরই স্ট্যাক সিমুলেশনটা সুবিধা হবে। সো আমি একটু বলি যে Q2,3 থেকে যখন সে Q1,3তে আসতেছে, দেখতেছি কোনো চাইল্ড নাই এক্সট্রা Q1,3, তাহলে Q1,3ও এক্সিকিউশন এখানে শেষ। তাহলে যেটা হবে, Q1,3 যে রেকর্ডটা, এটাও কিন্তু এখন আমার থেকে মুছে যাবে। তাহলে এখন আমার স্ট্যাকের টপে কি আছে, Q1,9 আছে, এই যে Q1,9 আছে। আচ্ছা, এখন আমার Q1,9-এর দেখতেছি একটা চাইল্ড বাকি আছে, এখন এই চাইল্ডটাকে এখন ট্রাভার্স করতে হবে। তাহলে বুঝতে পারতেছেন এখন আমার এই ফাংশনটা অ্যাক্টিভেশন রেকর্ডটা পুশ হবে। তাহলে এইটার অ্যাক্টিভেশন রেকর্ড যখন পুশ হবে, তাহলে এই যে এইটা পুশ হইলো, প্যারামিটারগুলো পুশ হইলো, এরপর লোকাল ভেরিয়েবলটা পুশ হইলো। দেন এখন আমরা ওই যে আবার সেম কাজটা করবো, Q5,9 যেহেতু বলছে, তাহলে আমাদের m এর ভ্যালু হচ্ছে 5 আর n এর ভ্যালু হচ্ছে 9। আচ্ছা, এখন আমরা যেটা করব, যে আবার এই কন্ডিশনটা চেক দিব, যে ইফ n ইজ গ্রেটার দেন m। দেখেন n তো 5-এর থেকে বড়, রাইট? 9 তো 5-এর থেকে বড়, তাহলে আমাদের এই তিনটা কিন্তু আবার কল হবে। তাহলে আমি একটু লিখে রাখি, তাহলে পার্টিশন P5,9 কল হবে। তাহলে এখান থেকে P5,9 এটা কল হবে,
এরপরে এই কুইক সর্ট কিউ অফ এম কমা আই মাইনাস ওয়ান, তাহলে কুইক সর্ট কিউ অফ এম, এম এর ভ্যালু হচ্ছে 5, আই মাইনাস ওয়ান, এখানে আই এর ভ্যালু কত ধরছে আমি একটু দেখে আসি। এখানকার আই এর ভ্যালু কত আসছে, আচ্ছা আমাদের এখানে সেটা হলো 5,9, রাইট? তাহলে আই এর ভ্যালু এখানে আসছিল 6 আসছিল, ঠিক আছে, এখানে আই এর ভ্যালু আসছিল হলো 6, তাহলে যেটা হবে 6 মাইনাস 1 মানে কত, 5। তাহলে আই এর ভ্যালু যদি 6 আসে তাহলে তার পরবর্তীটা কত হবে, আই প্লাস 1 মানে কত, 7, 6 প্লাস 1 মানে 7, আর এন এর ভ্যালু কত, এন এর ভ্যালু হচ্ছে 9, তাহলে 7,9, কিউ অফ 7,9, ঠিক আছে। তো আমি আগে ট্রিটা লিখে রাখলাম এমনি। তো এখন আমরা যদি একটা করে আসি যে কিউ 5,9 থেকে সবার আগে সে আসবে হচ্ছে পি 5,9-এ, সবার আগে আসবে সে পি 5,9-এ। তাহলে যখন সে পি 5,9-এ আসবে, বুঝতে পারতেছেন এখানে একটা পার্টিশন আসবে, মানে ওই অ্যাক্টিভেশন রেকর্ডের ওই পার্টিশনে অ্যাক্টিভেশন রেকর্ডটা আসবে। এরপরে এটা যখন শেষ হবে এটা চলে যাবে মেমরি থেকে। তো এরপরে সে কোথায় আসবে, এটা যখন শেষ হইলো তখন সে আবার এই কিউ 5,9-এ ব্যাক করলো, এবং ওটাই দেখতেছেন যে স্ট্যাকের টপে কিউ 5,9-ই আছে। আচ্ছা এরপরে আমরা আসবো কোথায়, এখান থেকে কিউ 5,5-এ আসবো। তাহলে এটার জন্য আমাকে কিউ 5,5 যে অ্যাক্টিভেশন রেকর্ড সেটা আমাকে পুশ করতে হবে, এটার অ্যাক্টিভেশন রেকর্ডটা স্ট্যাকের টপে পুশ করতে হবে। তো এখন আমরা কিউ 5,5-এ নিয়ে এটাকে নিয়ে এখন আমরা কাজ শুরু করব, যে এখান থেকে আবার কোনো ব্রাঞ্চ আসে কিনা, এটার নিচে কোনো ব্রাঞ্চ আসে কিনা সেটা এখন আমরা দেখব। তো 5,5 যেহেতু, তাহলে এবার আমার এম এর ভ্যালু হচ্ছে 5 আর এন এর ভ্যালু হচ্ছে আমার 5। তাহলে যখন আমরা 5,5, তাহলে এইটা কিন্তু এখন আমার ফলস, এই পোর্শনটা কিন্তু এখন আমার ফলস, তাহলে এটা ঢুকবে না। তাহলে বুঝতে পারতেছেন এটার এক্সিকিউশন কিন্তু এখানেই শেষ। তাহলে এরপর সে আবার কোথায় ব্যাক করবে, সে আবার 5,9-এ কিন্তু ব্যাক করবে, তাই না? এখন 5,9-এ যখন সে ব্যাক করতেছে, এরপর দেখেন আমার আরেকটা চাইল্ড আছে, এবং বুঝতে পারতেছেন এটা আসলে কোন চাইল্ডটা, এটা হচ্ছে আমার যে লাস্ট চাইল্ডটা, এখন সে তাকে নিয়ে কাজ করবে, অর্থাৎ যে লাস্ট লাইনটা একে নিয়ে এখন সে কাজ করবে। তো এইখানে দেখেন কিউ কত, 7,9 আছে, রাইট? কিউ 7,9, তাহলে আমাদের যেটা হবে এইখানে 7 আর 9 আসবে। তো এবার যদি একটু দেখি স্টিল, হ্যাঁ এন গ্রেটার দেন এম, তাহলে বুঝতে পারতেছেন যে আমার ওই চাইল্ডটাকে এখন আবার এক্সপ্যান্ড করতে হবে। তাহলে আমাদের এই যে কিউ 7,9, এই যে চাইল্ডটা আসছে এই চাইল্ডটাকে এখন আমাকে আবার এক্সপ্যান্ড করতে হবে। তো আমি ডিরেক্টলি লিখি চাইল্ডগুলো কী কী আসবে, এখানে পি 7,9 আসবে, এরপরে কিউ 7, আই মাইনাস 1, আমি আই এর ভ্যালুটা পরে দেখতেছি, আর এরপরে কি কিউ আই প্লাস 1, আরেকটা কত ছিল, এন ছিল মনে হয়, কিউ আই প্লাস 1 আর এন এর ভ্যালু ছিল 9, তাহলে এখানে আসবে 9। আচ্ছা বইয়ে আই এর ভ্যালুটা কত আসছে আমি সেটা একটু দেখি, 7,9, আই এর ভ্যালুটা এখানে আসছিল হলো 8, ঠিক আছে, এখানে আই এর ভ্যালুটা বইয়ের ক্ষেত্রে আসছিল হলো 8, তাহলে দেখেন এখানে কত আসবে, 8 মাইনাস 1 মানে কত, 7, এখানে আসবে 7, আর এখানে আসবে কত, 7 প্লাস 1, এই আই প্লাস 1 মানে 7 প্লাস 1 মানে হচ্ছে আমার 8, এটা আসতেছে আমার 8। আচ্ছা তাহলে আমরা এখন আবার হলো সিমুলেশনটা শুরু করি, যে আমার স্ট্যাকের টপে এখন আছে হলো কিউ 7,9, রাইট? কিউ 5,9-এর পর আমার এখন স্ট্যাকের টপে আসবে হইলো 7,9, যে কিউ 5,9 ছিল আগে, কিউ 5,9 ছিল, এখান থেকে এখন স্ট্যাকের টপে আসবে হচ্ছে কিউ 7,9, এই যে কিউ 7,9 এখন এটা হলো আমার স্ট্যাকের টপে আসবে, এই জিনিসটা এখন আমার স্ট্যাকের টপে আসবে। তো এরপরে আমার কি আসবে, বুঝতে পারতেছেন যে আমার পি 7,9টা আসবে, এরপর আসবে হচ্ছে আমার পি 7,9, এই জিনিসটা আসবে। সো আমরা যদি দেখি এরপরে আসবে হচ্ছে পি 7,9, অর্থাৎ এই যে ইয়াটা, এই যে রেকর্ডটা আমার অ্যাক্টিভেশন রেকর্ড, এটা আসলো হচ্ছে পার্টিশনের। দেন এটা যখন শেষ হবে, এটা এখন ইয়া থেকে চলে গেল, স্ট্যাক মেমোরি থেকে চলে গেল, তো স্ট্যাক মেমোরি টপে এগেইন কিউ 7,9 আসছে, ঠিক আছে। তাহলে এই স্ট্যাক মেমোরি থেকে যখন এটা চলে গেল, তখন স্ট্যাক মেমোরির টপে আবার কিউ 7,9টাই আসছে, যে পি 7,9 এক্সিকিউশনের পর স্ট্যাক মেমোরিতে আবার কিউ 7,9 আসছে। এরপরে সে আবার কোথায় যাবে, আবার কিউ 7,7-এর কাছে যাবে, তাহলে আমার স্ট্যাক মেমোরিতে কি আসবে, কিউ 7,7 আসবে, ঠিক আছে। তো বুঝতে পারতেছেন এখন কিউ 7,7কে নিয়ে আবার প্রসেস করতে হবে, আমরা একটু যাই কিউ 7,7, তাহলে এবার কিউ 7,7 হচ্ছে এইখানে,
এবার দেখতেছি এই ইফটা আবার ফলস, তাহলে আমার কুইক সর্টের প্রসেসিং এখানেই শেষ, এটা কোনো আর চাইল্ড আসবে না। তাহলে এখান থেকে যখন সে ব্যাক করবে আবার সে Q7,9 কাছে কিন্তু সে ব্যাক করবে, ঠিক আছে। আবার সে Q7,9 কাছে ব্যাক করবে, করে আমার এই যে এখন স্ট্যাকের টপে Q7,9টা আসলো। এরপরে আবার সে কোথায় যাবে, এই 7,9 যে পরের লাইনটা অর্থাৎ Q8,9, অর্থাৎ আমার ওই যে এই যে লাস্ট লাইনটা, সেই লাস্ট লাইনটা এখন কিন্তু কল হবে, সেটা হলো Q8,9। তো আমাকে Q8,9 জন্য অ্যাক্টিভেশন রেকর্ডটা লিখতে হবে। আচ্ছা, এখানে আই এর ভ্যালু ছিল হচ্ছে 8, ঠিক আছে, এখানে আই এর ভ্যালু ছিল হচ্ছে 8। সো এখানে কিন্তু এটা 9,9 হবে। আমি হয়তো ওখানে আই এর ভ্যালু ছিল 8, ঠিক আছে, আই এর ভ্যালু 8 ছিল, সেই জন্য এটা 9,9 হবে। আর 8-এর কারণে এটা হয়েছিল 7, তাহলে এইটা হবে 9। তাহলে এখানে 7 আই এর ভ্যালু i-1 এর ভ্যালু ছিল 7, আর i+1 এর ভ্যালু হচ্ছে 9, তাহলে এখানে কিন্তু Q9,9 হবে। তাহলে এটা একটু খেয়াল করিয়েন যে Q9,9 হবে। সো এখন Q9,9কেও যদি কল করে তাহলে বুঝতে পারতেছেন যে এখানেও এগেইন এই ইফটা কিন্তু আর কাজ করবে না। Q9,9 যদি কল হয় তাহলে এই ইফটা কিন্তু আবার কাজ করবে না, ভিতরে ইফটা কিন্তু আর কাজ করবে না। সো Q9,9 থেকে আর কোনো চাইল্ড আসবে না। সো যেটা করবে এখান থেকে আবার ব্যাক করে এখানে আসবে। তো দেখেন Q7,9-এর আর কিন্তু কোনো চাইল্ড নাই, তাহলে বুঝতে পারতেছেন যে Q7,9-এর জন্য আমার অ্যাক্টিভেশন রেকর্ডটা থেকে সে বের হয়ে যাবে। তাহলে দেখেন এই যে 7,7-এর পর আমার 7,9-এ আসছিল, 7,7-এর পর ব্যাক করে 7,9-এ আসছিল, এরপরে 9,9-এ গেছে। তাহলে এরপরে 9,9-এ গেছে, এরপরে 9,9টা শেষ হওয়ার পর সে আবার 7,9-এ আসবে। তাহলে 9,9টার পরে আবার সে 7,9-এ আবার আসছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 7,9-এ আর যেহেতু কেউ বাকি নাই, তাহলে 7,9টা শেষ হয়ে কোথায় চলে যাবে, Q5,9-এ চলে যাবে। তাহলে এই পোর্শনটা এখন আমার পপ হবে, পপ হয়ে Q5,9টা এখন আমার টপ। এখন যদি আমরা আসি 5,9-এরও দেখেন আর কোনো চাইল্ড বাকি নাই, তাহলে 5,9ও কিন্তু শেষ, 5,9-এরও এক্সিকিউশন শেষ। সো এটা ব্যাক করে কোথায় যাবে, Q1,9-এ আসবে। তো ব্যাক করে Q1,9-এ আসলো, ঠিক আছে। তো দেখেন Q1,9-এরও কিন্তু আর কোনো চাইল্ড বাকি নাই। সো যেটা হবে এইটাও কিন্তু এখন চলে যাবে, চলে গিয়ে এখন আমার কিন্তু এই যে মেইনের কাছে আসলো, অ্যান্ড মেইন ফাংশনটা দেখেন এই যে এইটার পর তো আর কাউকে কল করেনি, তাহলে এবার কিন্তু মেইন ফাংশনটা আমার ইয়া থেকে চলে যাবে, তাহলে মেইন ফাংশনটা আমার রিটার্ন করে গেল। তো এখানে আপনাদের যে রিডিং ম্যাটেরিয়াল সেখানে দেখবেন যে স্লাইডটা আছে, এই স্লাইডটা একটু গো থ্রু করবেন। জিনিসটা কিন্তু অত কঠিন না, মানে একবার যদি বুঝতে পারেন খুবই সহজ। আর এখানে বইয়ের যে আয়ের ভ্যালুটা তো এখানে মানে বইয়ের যে সিমুলেশন সেখান থেকে ডিরেক্টলি দিচ্ছে। সো এখানে আমি এই বইয়ের যে ট্রি ওটা দেখে দেখে বলছি, বাট আপনাদের যখন দেওয়া হবে তখন অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনগুলো দেওয়া থাকবে, যাতে আপনি আয়ের ভ্যালুটা এই পার্টিশন থেকে ডিরেক্টলি ক্যালকুলেট করতে পারেন, ঠিক আছে। ওইভাবেই দেওয়া হবে, অর্থাৎ এমনভাবে দেওয়া হবে যাতে জিনিসগুলো ক্যালকুলেট করতে পারেন। সো আমি একটু সামারাইজ করে বলি যে আপনাদের কাজ হইলো, যখন আমরা এই টাইপের প্রবলেমে মানে অ্যাক্টিভেশন ট্রি আঁকতে বলবো, আপনারা ট্রাই করবেন হচ্ছে একবারই হচ্ছে ট্রির চাইল্ডগুলোকে লিখে ফেলা। একবারে ট্রির যেটা চাইল্ড আছে সেগুলোকে আমরা যদি লিখে ফেলি তাহলে দেখবেন যে পরবর্তীতে হলো আমাদের ওই ট্র্যাকটা রাখা লাগতেছে না। আমরা জাস্ট চাইল্ড দেখে বুঝতে পারবো যে আমাদের কি আর কোনো ফাংশন বাকি আছে নাকি আর কোনো ফাংশন বাকি নাই, তাই না। যখন বাকি নেই তখন কি আমরা ডিরেক্টলি ওই স্ট্যাকটা ওইভাবে সিমুলেট করবো, অর্থাৎ স্ট্যাক থেকে পপ করে যাব। সো এই যে অ্যাক্টিভেশন ট্রিটা যে তৈরি হইলো, এই অ্যাক্টিভেশন ট্রি থেকে আমি তো বলছিলাম যে আমরা যদি প্রি অর্ডার ট্রাভার্সালটা নেই, যেটা আমরা একটু আগে করতেছিলাম, প্রি অর্ডার ট্রাভার্সালটা যদি নেই তাহলে হলো কোন অর্ডারে কোন সিকোয়েন্সে আমাদের ফাংশনগুলো কল হয়েছে সেটা আমরা পাবো। যেমন আমাদের যদি প্রি অর্ডার ট্রাভার্সাল নেই, সবার আগে মেইন ফাংশনটা কল হয়েছে, এরপরে কে কল হয়েছে আর, প্রি অর্ডার ট্রাভার্সাল এরপর আর আসবে, রাইট। এরপরে কে আসবে Q1,9, এরপরে Q1,9 কল হয়েছে, এরপরে কে কল হয়েছে P1,9, P1,9 কল হয়েছে, এরপরে কে কল হয়েছে প্রি অর্ডার ট্রাভার্সালে Q1,3 কল হয়েছে, তাহলে এরপরে কল হয়েছে Q1,3, এরপরে কল হয়েছে কে P1,3, এরপরে কল হয়েছে P1,3। তাহলে দেখেন এইভাবে যদি বাকিগুলো করতে থাকেন দেখবেন যে আমাদের কোন ফাংশনের পর কোন ফাংশনটা কল হয়েছে সেটা আমরা দেখতে পারবো। এবং স্ট্যাকটাও কিন্তু ওইভাবে সিমুলেট হয়েছে যে আগে এম আসছে, এম এর উপরে আর আসছে, তাই না। তারপরে Q1,9টা আসছে, তারপর আমাদের এই যে Q1,9 এই যে এই জিনিসটা আসছে, তারপর আমাদের কি আসছিল P1,9 আসছিল, তারপর Q1,3 আসছিল,
মানে এইভাবে আমাদের কিন্তু স্ট্যাকেও জিনিসগুলো চেঞ্জ হয়েছিল। আচ্ছা, তো এটা হলো প্রি অর্ডার ট্রাভার্সাল। আর আমরা যদি একটা অ্যাক্টিভেশন ট্রির পোস্ট অর্ডার ট্রাভার্সালটা নেই, তখন হলো কোন ফাংশনগুলো আমার রিটার্ন হচ্ছে কোন অর্ডারে সেটা। যেমন আমি এইটা যদি পোস্ট অর্ডার ট্রাভার্সালটা নেই, সবার প্রথমে দেখেন তো কোন ফাংশনটা রিটার্ন হয়েছে, এই রিড অ্যারেটা কিন্তু, এই রিড অ্যারেটা কিন্তু সবার আগে রিটার্ন হয়েছে। তাহলে আপনারা যখন পোস্ট অর্ডার ট্রাভার্সাল নেবেন তখন কি মেইনকে তো আমরা জাস্ট ভিজিট করবো, আমরা কিন্তু এটাকে একবারে খালি করব না, মানে আমরা এটাকে পরে এটাকে এক্সিকিউট করবো, রাইট? সো পোস্ট অর্ডার ট্রাভার্সালে দেখবেন মেইন কিন্তু সবার লাস্টে হবে, মানে মেইনটা কিন্তু আসবে সবার লাস্টে। পোস্ট অর্ডার ট্রাভার্সালে যদি আপনাদের মনে থাকে যে সিউডো কোডটা আগে আমরা কি করতাম, আগে হলো চাইল্ডগুলোকে ভিজিট করতাম, সবার লাস্টে হলো প্যারেন্টটাকে ভিজিট করতাম। সো মেইনটা কিন্তু পোস্ট অর্ডার ট্রাভার্সে সবার লাস্টে আসবে, এবং ওটাই কিন্তু হচ্ছে যে মেইন ফাংশনটা সবার লাস্টে শেষ হচ্ছে। সো আপনাদের যদি মানে কখনো বলে যে আমরা চাই যে কোন ফাংশনগুলা কোন অর্ডারে এক্সিট করতেছে সেইটা বের করতে, তখন কিন্তু আমরা পোস্ট অর্ডার ট্রাভার্সাল করব অ্যাক্টিভেশন ট্রির উপর, যে সবার আগে শেষ হচ্ছে রিড, এরপরে কোনটা শেষ হয়েছে, এরপরে দেখেন আমরা যদি পোস্ট অর্ডার ট্রাভার্সাল নিই, এখান থেকে এখানে আসবো, এখান থেকে এখানে যাবে, এরপরে শেষ হয়েছে আমাদের এইটা। আপনারা যদি এসটাকে সিমুলেশনতে দেখেন দেখবেন যে এরপরে আমার এইটা শেষ হয়েছে, এরপরে কোনটা শেষ হয়েছে, এরপরে আমরা এই যে এখানে যাব। পোস্ট অর্ডার ট্রাভার্সাল তো অলরেডি অনেকবার করছেন, আমরা যে পার্ট 3তে কিন্তু পোস্ট অর্ডার ট্রাভার্সালই করতাম, রাইট? সো এরপরে কিন্তু আমার এই যে এইটা শেষ হয়েছে, এইটা শেষ হওয়ার পর আমাদের কোনটা শেষ হয়েছে, এই যে এইটা শেষ হয়েছে, তারপরে আমাদের এইখানে গেলাম, তারপরে আমাদের এই যে এইটা শেষ হয়েছে, তারপরে আমাদের যে এই জিনিসটা শেষ হয়েছে, এরপরে এইটা শেষ হয়েছে, এরপরে এটা শেষ হয়েছে, এরপরে হচ্ছে আমার এইটা শেষ হয়েছে, তারপরে এইটা শেষ হয়েছে, এরপরে আবার আমরা এই যে এই বরাবর আবার ট্রাভার্স করছি, করে এটা শেষ হয়েছে, অ্যান্ড সো অন। সো যদি আসে যে কোন অর্ডারে আমার ফাংশনগুলো এক্সিট করতেছে, তখন আমরা করব হচ্ছে পোস্ট অর্ডার ট্রাভার্সাল। আর কোন অর্ডারে আমার ফাংশনগুলো কল হচ্ছে, তখন করব আমরা কি প্রি অর্ডার ট্রাভার্সাল, এটা ট্রির উপর প্রি অর্ডার ট্রাভার্সাল। সো আশা করি বুঝতে পারছেন। সো অ্যাক্টিভেশন ট্রিটা যখন আপনারা আঁকবেন এই রুলটা ফলো করবেন, অর্থাৎ আমি যেটা বললাম, তাহলে হলো দেখবেন যে ভুল হচ্ছে না। আর আপনারা যদি ওই যে স্ট্যাক সিমুলেশনের মতো একটা একটা করে যদি করেন, তখন কিন্তু এই যে প্যারামিটারগুলো হারাই ফেলবেন, যে কোনটা কোন প্যারামিটারের উপর কল হচ্ছে, দেন এরপরে আমি কোন লাইনে ছিলাম, দেন পরে আবার কোন লাইনে যাব, ওইটা কিন্তু সিমুলেশন এই আঁকার সময় কিন্তু ভুল হয়ে যাবে। সো একবারে একটা ফাংশনে ঢুকে ওই ফাংশন যেগুলো কল করতেছে সেগুলো চাইল্ড আকারে লিখবেন, লেখার পর আপনার যদি স্ট্যাক সিমুলেশন করতে হয়, এরপরে হলো প্রি অর্ডার ট্রাভার্সাল করে করে দেখবেন যে মানে কোনটার পর কে আসবে স্ট্যাকের মধ্যে, তাহলেই জিনিসটা ইজি হবে।